আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ঢাকার পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক ৩ মামলায় পলাতক শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের কারাদণ্ড দিয়েছে আদালত। পৃথক ৩ মামলায় হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছেন, শেখ হাসিনার সম্পদের প্রতি লোভ আছে, তিনি প্রতারণা করেছেন। কোটা ব্যবস্থার অপব্যবহার না করলে দেশে সাধারণ নাগরিকরা প্লট পেতেন। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। ক্ষমতায় থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ১০ কাঠা করে রাজধানীর পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দ নেন। অবৈধভাবে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬ মামলা করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিক সহ আরও অনেককে আসামি করা হয়। ঢাকার বিশেষ জজ ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন দুপুরে এ মামলার রায় ঘোষণা করেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ২১ বছর সহ অপর আসামিদের বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়। ৩টি মামলার রায় হয়েছে। এই ৩টি মামলার একটির মধ্যে প্রধান আসামি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই ৩টি মামলাই আসামি হিসাবে আছেন। ওনার সাজা হচ্ছে ৭ বছর করে ৩ সাতা ২১ বছর। সাইমা ওয়াজেদ পুতুল, তার সাজা হচ্ছে ৫ বছর। সজীব আহমেদ জয়, ওনার সাজার মেয়াদ ৫ বছর। এসব মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা একমাত্র আসামি হলেন রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম। অপর আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়নি। ৩০০ টাকার যে রটেটা জমা দিয়েছে শেখ হাসিনা, সেখানে কোনো আইনজীবীরও সই নাই, আদালত যেটা বলেছেন, কোনো রটারি পাবলিকের সই নাই, কোনো ম্যাজিস্ট্রেটেরও সই নেই, স্বাক্ষর নাই। অতএব এই যে ফ্যাক্ট একটা বা জালিয়াতি বা যে একটা ভুয়া একটা তথ্য গোপন করে একটা ভুয়া হলফনামা দিচ্ছেন, এটা রাষ্ট্রপ্রধানের জন্য মানায় না। প্রধানমন্ত্রী হয়েও এমন জালিয়াতের মাধ্যমে প্লট নেয়ায় আদালত বিস্ময় প্রকাশ করেছে বলে জানান দুদকের আইনজীবী শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট হত্যায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে প্রসিকিউশন। ইতোমধ্যে রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেয়েছে প্রসিকিউশন এবং তারা আপিলের প্রক্রিয়া শুরু করেছেন। তবে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নেননি তারা। এর আগে গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগ মৃত্যুদণ্ড এবং অন্য আরেকটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয় রায়ে। একই মামলায় আসামি ও রাজসাক্ষী মামুনকে ৫ বছরের সাজা দেয় ট্রাইব্যুনাল। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে, এই দুটি অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পের পর ফাটল ধরা ৬টি বাড়ি খালি করার নির্দেশ দিয়েছে রাজুক। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 3টি হলে ফাটল দেখা দিয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকায় ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ কয়েকটি বাড়ি পরিদর্শন করে রাজুক ও বুয়েটের প্রতিনিধি দল। এ সময় ফাটল ধরা ও হেলে পড়া 6টি ভবন খালি করার নির্দেশ দেয় রাজুক। তারা জানায়, ভবনগুলো সংস্কারযোগ্য নাকি ভাঙতে হবে এ ব্যাপারে বুয়েটের প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত দেওয়া হবে। এদিকে ভূমিকম্পে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন হল শহীদ তাজউদ্দিন আহমদ সহ 3টি হলে ফাটল ধরলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রভোস্ট ডক্টর লুৎফুর এলাহি। তিনি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ঝুঁকি নিরূপণে সার্বিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, দেশে কেউ ইসলাম অবমাননা করলে তাদেরকে দ্রুত আইনের আওতায় নেওয়া হবে। তবে কাউকে আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান জানান তিনি।
বরিশাল সদর উপজেলার চরমোনাই মাঠে 3 দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন উলামা সম্মেলনে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, এদেশে কেউ ধর্মের অবমাননা করতে পারবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী সম্মেলনে উপস্থিত ছিলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আবারও বৈঠক করল নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল 10:30টায় এ বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব সহ আইনশৃঙ্খলা বাহিনী ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা বৈঠকে অংশ নেন। নির্বাচনী নিরাপত্তা পর্যালোচনা করে কর্মকৌশল নির্ধারণ করতে নির্দেশনা দেয় ইসি। একই সাথে ভোটের পরে 28 ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলার সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনী। এছাড়া ভোট কেন্দ্রে কতজন সদস্য নিয়োজিত সে বিষয়ে আলোচনা হয় বৈঠকে। এর আগে প্রথম দফা প্রাক প্রস্তুতিমূলক বৈঠক হয়েছিল গত 20 অক্টোবর, যেখানে সংসদ নির্বাচন ঘিরে সার্বিক বিষয়ে আলোচনা হয়। ইনকোয়ারি কমিটি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস এরা থাকবেন। আপনারা জানেন এর পাশাপাশি সেনাবাহিনীর মানে আপনার ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার 28 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বিদেশ থেকে যে পোস্টাল ভোটগুলো আসছে, আউট অফ কান্ট্রি ভোটিং, সেটা হচ্ছে এয়ারপোর্ট এবং তেজগাঁ যে সেন্টার, সর্টিং সেন্টার যেটা আছে, মেল ডেলিভারি এবং মেল সর্টিং সেন্টার, এখানে ডাবল নিরাপত্তা বা দ্বৈত নিরাপত্তার আচরণে সমন্বয় করে রাখতে হবে। নির্বাচনী হাওয়ায় সরগরম হয়ে উঠছে উত্তরের বিভাগ রংপুর। তফসিল ঘোষণার আগেই প্রতীক নিয়ে প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা। ভোটারদের প্রত্যাশা উন্নয়ন বঞ্চিত রংপুরের প্রতি বৈষম্য কমিয়ে আনা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ শিল্প কারখানা প্রতিষ্ঠা ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। রংপুর থেকে আসাদুজ্জামান আরমানের ক্যামেরায় AKM মইনুল হকের রিপোর্ট। রংপুরের শহর থেকে গ্রাম, হাটবাজার, দোকানপাট, চায়ের আড্ডায় এখন নির্বাচনী আলোচনায় সরগরম। পথসভা, লিফলেট বিতরণ, মিছিল, মিটিং সহ নানান শোডাউন দিয়ে প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছেন। তবে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী নতুন ভোটারদের চাওয়া, দেশে যেন আর কোনো দুর্নীতিবাজ বা ফ্যাসিস্ট সৃষ্টি না হয়। আমরা যে একটা রেজিম থেকে চলে এসেছি, এর পরবর্তীতে আমরা এমন একটা দলকে চাবো যে আমাদের বাক স্বাধীনতা, আমাদের প্রত্যেকটা অধিকার নিশ্চিত করবে এবং যে দল পুনরায় আবার দুর্নীতিতে জড়াবে না। আমার মনে হয় যে এবার একটা মোটামুটি রংপুরের উন্নয়নের দিকে সবাই একটু নজর দিবে আর আমরা তো অবশ্যই সৎ এবং যোগ্য ব্যক্তিকেই ভোট দিব ইনশাল্লাহ, কারণ যারা আমাদের সমাজের এবং আমাদের রাষ্ট্রের যারা উন্নয়নমূলক কাজ করবে আমরা তাদেরকেই ভোট দিব ইনশাল্লাহ। রংপুর অঞ্চলের বড় ট্র্যাজেডি শুষ্ক মৌসুমে তিস্তার পানি শূন্যতা, বর্ষায় বন্যা এবং নদী ভাঙ্গন। এছাড়াও রয়েছে উন্নয়ন বঞ্চনা। এসব সমস্যার সমাধানে বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি দেবেন, তাদেরকেই ভোট দেবেন সাধারণ ভোটাররা। যাই উন্নয়ন করতে পারবে আমরা তাকে চাই। এই রোড টোড যারা ভালো করবে, উন্নয়ন করবে, তাদেরকে আমরা এবার দেখতে চাই। আমরা চাই তার সাথে জনগণের জন্য সম্পৃক্ত থাকে, জনগণ যেন তার কাছে না যায়, জনগণের কাছে যেন যে ব্যক্তি নির্বাচিত হবেন তিনি যেন যান। রংপুরের 6টি নির্বাচনী আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন প্রার্থী ঘোষণা করলেও এনসিপি সহ অন্যান্য দলগুলো এখনও প্রার্থিতা ঘোষণা করেননি। তবে রংপুরের একটি আসনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, আরেকটি আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের প্রার্থী হবেন এমন জোর গুঞ্জন রয়েছে। এছাড়াও মাঠে আছেন স্বতন্ত্র প্রার্থীরা। রংপুর অঞ্চলে একসময় দাপুটে অবস্থানে থাকা জাতীয় পার্টি অনেকটা দুর্বল হয়ে পড়েছে। এনসিপি ও জামায়াতের কেন্দ্রীয় নেতারা প্রার্থী হলে রংপুরে ভোটের হিসেব কি হবে তা নিয়ে চলছে নানান হিসেব নিকেশ। AKM মইনুল হক, NTV নিউজ, রংপুর। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আটঘাট বেঁধে গণসংযোগ করছেন বিএনপি ও জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থীরা। ঢাকা 3 আসনের বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ, খেজুরবাগ, পারগেন্ডারিয়া, আমিনপাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। কুমিল্লা 5 আসনে গণসংযোগ করেন জামায়াতের প্রার্থী ডক্টর মোবারক হোসেন। একই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ATM মিজানুর রহমান লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
কুমিল্লা ৬ আসনে বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী আদালতপাড়া এলাকায় জনসংযোগ করেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়াতে গণসংযোগ করেন। বাগেরহাটের রামপালে ধানের শীষ প্রতীকের সমাবেশ হয়েছে। স্থানীয় একটি বিদ্যালয় মাঠে এতে প্রধান অতিথি ছিলেন মোংলা রামপাল ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। ফরিদপুরের মধুখালীতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে হাজারো নেতাকর্মী জনসভায় যোগ দেন। রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় সব পুড়ে নিঃস্ব হয়ে গেছে কয়েক হাজার পরিবার। বাসস্থান হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। আগুন লাগার 2 দিন পরও ভয়াবহ এই দুর্ঘটনার ক্ষত কাটিয়ে উঠতে পারেনি বস্তির বাসিন্দারা। খোলা আকাশের নিচে রাত কাটানো মানুষের চোখে ক্লান্তি, আছে হাজারো অনিশ্চয়তা। নেই খাবার, নেই নিরাপদ পানি, ভেঙে পড়েছে পয় নিষ্কাশন ব্যবস্থাও। সব মিলিয়ে বেঁচে থাকার তাগিদে ঘুরে দাঁড়ানোই যেন নতুন এক সংগ্রাম। এদিকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তি উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে রান্না করা খাবার ও পানি বিতরণ করা হচ্ছে। অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসিয়ে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থাও করা হয়েছে। ঘরে একটা সুতা পর্যন্ত আমরা বাইর করতে পারিনি। আমার অনেক জিনিস ক্ষতি হয়েছে। ব্যবসা আসলে ব্যবসার টাকা শেষ, কিছু করে আছে খাবে নাই। খোলা আকাশের মধ্যে আছি, আল্লাহর ইচ্ছা হয়েছে, আমরা এরকম হয়েছে, আমরা দুর্ভোগের মধ্যে খালি বারে পড়তে তাই। বরগুনায় 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আসামি মহসিন কাজীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দুপুরে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ লাইলাতুল ফেরদৌস এ মামলার রায় প্রদান করেন। আদালত সূত্রে জানা যায় 2024 সালের 9 সেপ্টেম্বর সকালে মক্তবে যাওয়ার সময় আসামি ওই শিশুকে রাস্তায় একা পেয়ে তুলে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করে। এই ঘটনার পর ভিকটিম বাড়িতে তার মাকে বললে সে ধর্ষক মহসিন কাজীর বিরুদ্ধে বেতাগী থানায় মামলা দায়ের করেন। যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে যশোরে বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে গ্র্যাজুয়েট অফিসারদের পদক এবং ফ্লাইং ব্যাজ বিতরণ করেন তিনি। এবারের 87তম বাফা কোর্সের প্রশিক্ষণের সার্বিক কৃতিত্বের জন্য সোর্ড অফ অনার লাভ করেন অফিসার ক্যাডেট নাফিস রাফিদ। এছাড়া শীতকালীন কুচকাওয়াজের মাধ্যমে 8 নারী সহ 40 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেছেন। 8 দলের রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে রোববার সকালে। এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল জানান, বৃহত্তর রাজশাহীর 4 জেলার জামায়াতের নেতাকর্মী ও অন্য 7টি দলের নেতাকর্মীরা অংশ নেবেন। সমাবেশে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট নিয়ে 8 দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনালের সড়কে 2 পাশে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে খুলনা সিটি কর্পোরেশন। দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান ও সাজিয়া আফরিনের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। দুপুর 12টার পর থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে রাস্তার 2 পাশে অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে বিপুল পুলিশ উপস্থিত ছিল। পরে 2 পাশের সড়ক যানবাহন চলাচলের জন্য প্রশস্ত করা হয়। চলতি মাসে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অভিযানে সীমান্ত থেকে 6 কোটি 31 লাখ টাকার বেশি অবৈধ মালামাল উদ্ধার করেছে বিজিবি। পার্বত্য চট্টগ্রাম সহ বিজিবির দক্ষিণ পূর্ব বিজিয়নের 13টি ব্যাটালিয়ন এসব অভিযান পরিচালনা করে। সকালে খাগড়াছড়ির পানছড়িতে লোগাং জোনে প্রেস ব্রিফিংয়ে 3 বিজিবির জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, চলতি মাসে বিপুল পরিমাণ মদ, 388 কেজি গাঁজা, 19,31,293 ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ, 3,200 প্যাকেট বিদেশি সিগারেট, 5 শতাধিক গরু, ছাগল ও বিভিন্ন প্রকার কসমেটিক্স এবং যানবাহন জব্দ করে বিজিবি। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।